দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। 2025 সালটি অর্থনীতির জন্য নানাভাবে গুরুত্বপূর্ণ ছিল। এই বছরটিতে যেমন ছিল প্রাপ্তি তেমনি ছিল অপ্রাপ্তিও ছিল রাজনৈতিক অনিশ্চয়তা, কিন্তু এই রাজনৈতিক অনিশ্চয়তা অনেকখানি কাটিয়ে এখন নির্বাচনের পথে হাঁটছে দেশ, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশের অর্থনীতিও শুরু করতে যাচ্ছে নতুন একটি বছর। এবং সেই নতুন বছরে দেশের অর্থনৈতিক গতিপথ কেমন হবে, কোন দিকে যাবে আগামীর অর্থনীতি, সেসব নিয়ে আমরা সাজিয়েছি আজকের এই বিস্টক অনুষ্ঠান। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান। জনাব ইমরান হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, ধন্যবাদ আপনাকে। জি, আলোচনা শুরুটা তো আসলে রাজনৈতিক যে পরিস্থিতি দেশের, আর তাছাড়া অর্থনীতির গতিপথ তো অনেকখানি নির্ধারণ করে দেয় রাজনীতি। তো আমরা দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আমরা দেখলাম যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু, এটি আসলে দেশবাসীকে আসলে কি বলবো একটা শোকের সাগরে ফেলে দিয়েছে, এবং সেই সঙ্গে আমরা দেখলাম যে দলমত নির্বিশেষে তার জানাজায় ব্যাপক মানুষের অংশগ্রহণ। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে আপনি তো ব্যবসায়ী হিসেবে এরশাদের শাসনকাল দেখেছেন, খালেদা জিয়ার শাসনকাল দেখেছেন, এবং শেখ হাসিনার শাসনকালও আপনি দেখলেন। তো সার্বিকভাবে আপনার কাছ থেকে একটু মূল্যায়ন আশা করতে। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমেই আমি মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, এবং গণতান্ত্রিক উন্নয়নে তার যে ভূমিকা ছিল সেটা অপরিসীম। বাংলাদেশের ইতিহাসে এটা সারা জীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার যে ভূমিকা ছিল, আপসহীন যে ভূমিকা আমরা সবসময় জানি, তার দৃঢ় নেতৃত্বেই বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলা শুরু সেই 1991 থেকে। তো বিষয়টি হচ্ছে যে ওনার এরশাদ বলেন, উনি বলেন, সব কিছুতে বলেন, এক একজনের স্টাইল এক এক রকম। আমাদের দেশ সব বড় দলের রাজনীতিটাই আমাদের দেশের মানুষ প্রত্যক্ষ করেছেন। ওনার সময় একটা কি দেখেন, এই ট্যাক্সেশনের বিষয়টা উনি প্রথম বাংলাদেশে ওনার সরকারের আমলে ভ্যাট চালু হয়েছে। ট্যাক্সেশনের যে ধারাটা, আমরা যে অনুদানের উপর নির্ভর ছিলাম, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা, সেটা এখনো চলমান রয়েছে। বেসরকারি ব্যাংক থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অনেক ইপিজেড, অনেক 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 উল্লেখযোগ্য অনেক ভূমিকা ওনার ছিল। এটা কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যে রাজনৈতিক যে স্থিতিশীলতা, সেটা আমরা কোনো সময় পাই নাই। তো ওনার যে আপসীন যে মনোভাব ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য, আপনি দেখেছেন লাস্ট তিনটা ইলেকশন উনি বর্জন করেছেনই বলতে গেলে, চেষ্টা করেছেন যে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য। তো আমরা এখন যাই হয়েছে আমাদের এই 50-54 বছরে, আমরা চাইবো এখন সামনে, যেহেতু ওনার জানা যায়, প্রমাণ পাওয়া যায় মানুষ তাকে ওনার কীভাবে ভালোবাসতো, ওনার দলকে কিভাবে মানুষ চায়। তো আমরা এই ব্যবসায়ী হিসাবে এই দলের কাছে, যদি জানি না সরকার কে গঠন করবে, কিন্তু বোঝা যায় যে বিএনপি হয়তো সরকার গঠন করবে, বা যারাই সরকার গঠন করুক জনগণের প্রত্যক্ষ ভোটে, তাদের কাছে আমাদের একটা ব্যবসা হিসেবে চাওয়া যে এই 54 বছরে যে ল্যাকিংসগুলো ছিল, যে সিস্টেমের যে ঘাটতিগুলো ছিল, আমলাতান্ত্রিক যে জটিলতা, যে টোটাল রাষ্ট্রীয় সিস্টেমে যে এই আমলাতন্ত্রের যে নৈরাজ্য আমি বলবো, সেখান থেকে এই সরকার কি চিন্তা করছে বেরিয়ে আসার জন্য, নতুন সরকার কি চিন্তা করছে বেরিয়ে আসার জন্য, সেটা যেন নির্বাচনের আগেই ম্যানিফেস্টোতে থাকে। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, আপনি জানেন, বড় ব্যবসায়ী, সবার মুখে একই কথা শুনি যে আমরা স্রোতের বিপরীতে ব্যবসা করে আজকে এই জায়গায় দেশটাকে নিয়ে আসছে ব্যবসায়ীরা। সেখানে ভালো ব্যবসায়ী ছিল, খারাপ ব্যবসায়ী ছিল, সেখানে বাটপার ব্যবসায়ী ছিল, লুটেরারা ছিল। যারা লুটেরা ছিল তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান হচ্ছে ব্যবস্থা নেওয়ার জন্য, তারা যেন আর এই দেশ থেকে লুট করে অন্য দেশে নিতে পারে এবং লুট করতে না পারে একটা শ্রেণী। সেটা নতুন সরকার যে আসুক তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আপনি বললেন যে লুটেরা কিংবা লুটেরা অর্থনীতি কিংবা দুর্নীতি, বৈষম্য, এসবের বিরুদ্ধেই তো আসলে 24-এর আন্দোলনটা হয়েছিল। তো তারপরে তো 1.5 বছর পার হয়ে গেছে। তো তার পরিপ্রেক্ষিতে যে প্রাপ্তিটা ছিল অর্থনীতির ক্ষেত্রে, সেটি আসলে কতখানি অর্জন হলো? দেখেন, 24-এ তো যে জনসম্পৃক্ত ছিল, মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেটারই টোটালি মুখ থুবড়ে পড়েছে, এবং রাষ্ট্রের অবস্থা আরো বেশি নাজুক হয়ে গেছে, এত ভয়ঙ্কর হয়ে গেছে, এখন কাউকে বিশ্বাস করাই কঠিন। সেই মানুষ ঘুরে ফিরেই কিন্তু সেই বিএনপির উপরে মানুষ আস্থা রাখার চেষ্টা করছে, যেটা আমরা বিগত এই কয়েকদিন আগে দেখলাম। আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার প্রয়াণে
আমরা যেই মানুষের অংশগ্রহণ আমরা দেখলাম, সেই অংশগ্রহণে বোঝা যায় যে এখনো তারা কতটা জনপ্রিয়। কারণ যারা এই চেঞ্জের কথা বলে 24-এ চেঞ্জ করেছে, তারা কিন্তু টোটালি ব্যর্থ, মানে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা দেশটাকে একটা 12টা বাজায় ফেলছে। আমাদের লাস্ট 1.5 বছরের অর্থনীতি আমরা মনে করি এমন তলানিতে নিয়ে গেছে যেটা কল্পনারও বাইরে। ক্ষুদ্র কিন্তু কিছু কিছু তো সংস্কার তো হয়েছেও, তাই না? দেখেন, আই যেমন ডোন্ট ব্যাংক বিলিভ খাতের যে ব্যাংক খাতের যে সংস্কার বলেছে, ওনারাই ব্যাংক খাতকে অবশ্যই লুট হয়েছে, কিন্তু ওনারাই এক এক মুখে এক এক কথা বলছে। আমরা যতটা খারাপ মনে করেছিলাম অতটা খারাপ নয়। এবং অনেকগুলো ব্যাংক দেখেন ওনাদের কথার কারণে লোকজন গ্রাহক টাকা তুলে নিয়ে গেছে, ওই ব্যাংকগুলো কিন্তু এখনো সমাধান হয় নাই। বেশ কিছু ব্যাংক কিন্তু এখনো সমাধান করা হয় নাই, গ্রাহকরা কিন্তু টাকা পাচ্ছে না। যেমন এখন তো মার্জার হলো, মার্জার হওয়ার পরেও কিন্তু সমাধান হয়নি। এখন তো টাকা দেয়া শুরু না, হয়েছে। ওইরকম ভাবে দেয়া শুরু হয়নি, আপনি একটু খোঁজ নিলেই পাবেন। আর যেগুলো মার্জার হয়েছে সেটা কিছু কিছু পাচ্ছে, কিন্তু যেগুলো মার্জার হয় নাই একদম সিক ব্যাংক। কথা হচ্ছে সেটাই যে একটা গোষ্ঠীকে এতগুলো ব্যাংক দিল, পরবর্তী গভর্নমেন্ট এসে কি আবার তাদের লোকজনকে কীভাবে ব্যাংক দিবে? সেটাই সংস্কার হওয়া উচিত, যে ব্যাংক আমাদের আসলে কতটুকু দরকার, কিভাবে দরকার, কেমনে দরকার। এখন যে ব্যাংক খাত যেভাবে সংস্কার হচ্ছে সেটা নিয়েও অনেক কন্ট্রাডিক্টরি আছে। আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের মিডিয়াগুলো সত্যিকারের ইয়েগুলো তুলে ধরছে না। যখন যে পাত্রে সেই পাত্রে তারা ওই ধারণটা করছে, সত্যি সাদাকে সাদা কালোকে কালোকে বলছে না। আমাদের মিডিয়াগুলো তাবেদারি করতে করতে রাষ্ট্রের এই 12টা বাজিয়েছে। এখন যারা ক্ষমতায় আসবে বা আসার পথে আছে, তাদের এখন লেজুর ভিত্তি করার জন্য পাগল হয়ে গেছে। আর বিগত সরকারের সময় দেখেছি যে নোংরাভাবে, একদম উলঙ্গভাবে সাপোর্ট করা, সাংবাদিকতা ওই রকমভাবে নাই। আমরা এই 5ই আগস্টের পরে দেখলাম, এই 1.5 বছরও দেখলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেভাবে চাটুকারিতা করছে, তাদের ভুলগুলো এভাবে বলছিল না। তাদের মনে হয় সব কিছুই মাপ। তো আমরা সেটা চাচ্ছি যে আমাদের যে মিডিয়া হবে সেটা হবে জনবান্ধব, সাদাকে সাদা এবং কালোকে কালো বলবে। না, সেক্ষেত্রে তো ধরেন যে আপনাদেরও তো কিছুটা ভূমিকা আছে। যেমন ধরেন যে ব্যবসায়ীরাও তো বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করে। এইখানে একটা বলি আপনাকে, মিডিয়া তো সেগুলো আমরা বহুবার বলেছি, যখন যে সরকার গঠন করে সেই সরকারের কিছু সুবিধাবাদী লেজুর ভিত্তি সংগঠন, লেজুর ভিত্তি যে ব্যবসায়ীরা যারা সুবিধা নেয় সরকারের কাছ থেকে, তারা ওই সরকারের গুণগান গায়। সত্যিকার অর্থে যে প্রান্তিক যে ব্যবসায়ী যারা আছে, বিশেষ করে আমাদের দেশে, তাদের প্রতিনিধিত্ব নাই বললেই চলে। তাদেরকে সবসময় উপেক্ষাই করা হয়েছে। আপনি সেটাই বলছি, এফবিসিসিকে আপনার ছোট জগন্নাথ বানায় রাখছে। আমার আপিল থাকবে, যে সরকার গঠন করুক না কেন, এফবিসিসিকে সংস্কার করা দরকার। কারণ ব্যবসায়ীরা হচ্ছে এই রাষ্ট্রের প্রাণ। ব্যবসায়ীরা ট্যাক্স দিবে, ব্যবসায়ীরা শিল্প গঠন করবে, ব্যবসায়ীদের মাধ্যমে কর্মসংস্থান হবে, ব্যবসায়ীর মাধ্যমে একটা রাষ্ট্র উন্নতের শিখরে চলে যাবে। সেই ব্যবসায়ীরা যদি বায়াসড হয়, এবং বায়াসড হয়ে তারা যদি কথা বলে, গণমাধ্যম হিসেবে তো আমরা সেই কথাগুলো, আমি সেটাই বলছি, সেটা তো একটা সিস্টেমেটিক প্রক্রিয়া। ওই ব্যবসায়ীদের, আপনার মনোনীত ব্যবসায়ীরা তো ওইখানে, দলীয় ব্যবসায়ীরাই তো ওইখানে গিয়ে তাদের সুবিধা নেওয়ার জন্য, আখের গুছানোর জন্য তারা ওই সরকারের গুণগান গায়। সরকার থেকে বার্গেন করে যে ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করবে, সেটা কিন্তু কোনো ব্যবসায়ীদেরকে আমরা দেখি নাই, খুব কম নাই। ওনার ব্যবসায় যে সুবিধা, কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এই প্রবণতাটা আসলে কেন? ব্যবসায়ীদের তো নির্মোহ থাকার কথা। এইটা আমরা আসলে স্বাধীনতার পর থেকে তো মনে নাই, কিন্তু আমরা এরশাদের শাসন আমল থেকে আমার একটু একটু করে মনে আছে যে ওই ব্যবসায়ীরা যখন যে দল ক্ষমতা থাকে, তাদের অনুগত কিছু লোকজন ওই ব্যবসায়ী সংগঠনটা নিয়ন্ত্রণ করে, এবং এতে সরকার বাস্তব চিত্রটা উপস্থাপন করতে পারে না, এবং সরকারের সাথে তারা বার্গেন করে না, সরকারের বিরুদ্ধে কিছু বলে না, সরকারের ভুলভ্রান্তি তুলে ধরে না। যদি শুধু সরকারের চাটুকারিতা করে, আমরা দেখেছি বিগত সরকার আমলে যারা চাটুকারিতা করেছে, তারা কিন্তু এখনো দেখছি যে এই সরকারের লাইন দিয়েছে, ওই একই লোকগুলো ঘুরে ফিরে সুবিধাবাদী লোক। এই চাটুকারিতার কারণটা কি? তারা কি সংসদ সদস্য হতে চায়? ওইটা একটা বিষয় আছে, নাকি অন্য সুযোগ সুবিধা? অবশ্যই সংসদ সদস্য হতে চায়। আপনি দেখেছেন বিগত সরকারের সময় পলিটিশিয়ানদের বাদ দিয়ে সব ব্যবসায়ী হয়ে গেছিল আপনার সংসদ সদস্য। তো কে না চায় যে আমি একটু টাকা পয়সা হয়েছে, একটু সংসদ সদস্য হই, একটা ব্যাংকের লাইসেন্স নেই, একটা ইন্স্যুরেন্সের লাইসেন্স নেই, আমি সরকারের যে সুযোগ সুবিধা আছে সেগুলো নেই, এইভাবে একটা প্লট নেই। এইটাই তো সবাই চাওয়ার, তো শেষ নাই। দ্যাটস ওয়াই দ্য প্রবলেম ওইখানে হয়েছে। সত্যিকারের ব্যবসায়িক প্রতিনিধি ওইখানে যায়নি। আপনি দেখবেন যতগুলো অ্যাসোসিয়েশন আছে, যতগুলো আপনার এই চেম্বার আছে, সবগুলো দেখবেন কিছু মুষ্টিমেয় লোকের কাছে বছরের পর বছর জিম্মি, বছরের পর বছর। সংস্কার তো ওইখানেও হওয়া উচিত ছিল। এবং সংস্কারের কথা বলে একটা গোষ্ঠী ঠিকই আবার তাদের আখের গোছানোর জন্য ব্যস্ত আছে। সত্যিকারের ব্যবসায়িক প্রতিনিধি যদি এনভায়রনমেন্ট না পায়, অ্যাসোসিয়েশন বলেন, কোথাও যায় সুবিধা করতে হবে না। ঠিক ওই রকম
আপনি দেখবেন বিগত সরকারের সময় কিছু চাটুকার পলিটিশিয়ানদের কারণে কিন্তু ওই দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দলের স্বেচ্ছাচারিতার কারণে কিন্তু রাষ্ট্র চরম ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে আমরা সাধারণ ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে সরকার ক্ষমতায় আসবে, তাদের অনুগত চাটুকাররা যে আবার সেই একই রকম আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতায় আসার আগেই দেখতে পাচ্ছি যে ওই সুবিধাবাদী লোকগুলো কিন্তু ঠিকই তাদের এবারেও তো আমরা দেখছি যে অনেক ব্যবসায়ী তাদের মনোনয়ন পেয়েছেন। দেখুন, প্রবলেম তো এখানে রাজনীতিবিদরা শুধু রাজনীতি করবে। হ্যাঁ, ব্যবসায়ী যদি করতে হয়, সেই ব্যবসায়িক নেতৃত্বও তাদেরকে একটা, ব্যবসায়ীরা তো নেতৃত্ব দিবেন না কেন, আমি সেটার বিরোধী না, কিন্তু এখন আজকে রাতারাতি এসে আপনার টাকা হয়েছে, আপনি অনুদান দিয়ে একটা সরকারের সাথে ভালো সম্পর্ক করে আপনি নমিনেশন নিয়ে নিলেন অথবা সরকারের বড় পদে চলে গেলেন, এতে আসলে আমাদের রাষ্ট্রের কোনো কাজ হবে না তার ভূমিকা ছাড়া। কিন্তু যদি সত্যিকারের ব্যবসায়িক নেতা যারা দীর্ঘদিন ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করেছে, বাংলাদেশের ব্যবসায়ীদের সুবিধা অসুবিধার সাথে পাশে ছিল এবং সরকারের সাথে নেগোসিয়েশন করে ব্যবসায়ীদের সমস্ত সুবিধা নিশ্চিত করেছে, সেই ধরনের যোগ্য ব্যবসায়িক নেতা যদি রাজনীতিতে আসে, ওয়েলকাম। কিন্তু নব্য ফরিয়া শুধুমাত্র তেলবাজি করে এবং চামচামি করে তারা একটা দায়িত্ব নিয়ে এবং তারা সরকারের দায়িত্ব নেবে, ওইটাতে আমি বিশেষ করে পার্সোনালি কিন্তু ব্যবসায়ীরা যদি পার্লামেন্টে যায়, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না? কারণ ব্যবসায়ীরা তো তখন মানে সংসদ সদস্যের কাজ কি আইন প্রণয়ন করা, তো ব্যবসায়ীরা তো তখন চেষ্টা করবে যে তাদের অনুকূলে আইন প্রণয়ন করা। ব্যাপারটা এরকম না, আমি বলি সৎ ব্যবসায়ী যদি যায় পার্লামেন্টে, আপনি দেখেন এবার এই একটা ভালো কাজের মধ্যে এনবিআরকে তারা আলাদা করতে পেরেছে। বেসিক্যালি ভালো ব্যবসায়ী এবং রাজনীতিবিদ যদি একসাথে কাজ করে, ধরুন একটা সৎ ব্যবসায়ী জানে কোথায় এমবার্গোগুলো আছে, কোথায় প্রবলেম আছে, সেই এগুলো যদি আইডেন্টিফিকেশন করে একটা এমন সিস্টেম তৈরি করে একসাথে রাজনীতিবিদ ব্যবসায়ীরা মিলে, এবং এটা যদি বাস্তবায়ন করে, তাইলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে তরতর করে। আপনার এই 55 ইয়ার্সের যে লাল ফিতার যে দৌরাত্ম্য, সেটা কিন্তু কমে নাই। বিগত সরকার যেমন ফ্যাসিস্ট ছিল, তার সাথে সহযোগী ছিল এই আমলারা, তাদের বিরুদ্ধে কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তো সেইখানে যদি আমি বলবো, যদি সৎ রাজনীতিবিদ, সৎ ব্যবসায়ী যদি যায়, তাহলে কিন্তু আমলারা কিন্তু তাদের দাপট, চৌকস রাজনীতিবিদ এবং চৌকস ব্যবসায়ী লাগবে যারা সৎ, তারা কিন্তু আমলাদের সাথে বার্গেন করতে পারবে। কারণ ওই আমলাতন্ত্রের কারণেই কিন্তু এই রাষ্ট্র বারবার ব্যর্থ হয়েছে। আমলাতন্ত্রের কারণেই কিন্তু আমলারা সহযোগিতা করে নাই, প্রশাসন সহযোগিতা করে নাই। যে ভোটার বেঞ্জি ইলেকশন হয়েছিল, করেছে তো, তখন কেন ভূমিকা রাখে নাই? আপনার এই 15 আগস্ট, 5ই আগস্টের পরে যে নৈরাজ্য চলছিল, আমরা তো দেখি নাই খুব শক্তভাবে আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার জন্য। যা ইচ্ছা তাই এখনো হচ্ছে। আমরা প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নৈরাজ্য চলছে, এই ছাত্র রাজনীতি বলেন, যারা বৈষম্য বিরোধী কথা বলছেন তাদের, বা অন্যান্য যারাই পট পরিবর্তনের পর যারা লাইমলাইটে আসছে, তারা তো পরিবর্তন হয় নাই। আপনি আইন শৃঙ্খলার অবনতির কথা বললেন, যে এই আইন শৃঙ্খলা আসলে দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, এই প্রশ্নের উত্তরটি আসলে আপনার কাছ থেকে আমি একটু নেব। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি কোন দিকে যাচ্ছে আগামীর অর্থনীতি, এবং সেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান। যে বিরতির পর আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পর আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা অবনতি ছিল, তো এখন আসলে সেটা কি এখনও আছে, এবং সেই কারণে আপনাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিনিয়োগ সব কিছুতে আসলে একটু বাধাগ্রস্ত হচ্ছিল, কিংবা সেখানে একটা প্রভাব ফেলছিল, তো এখনও সেই প্রভাবটা কতখানি আছে? দেখুন, লাস্ট 1.5 বছরে তো চরম খারাপ অবস্থা ছিল। এখন ডে বাই ডে কিছুটা মানে ইমপ্রুভ হচ্ছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু ইমপ্রুভমেন্টটা ওই রকম দৃশ্যমান হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না। এই বাচ্চা ছেলে পেলে এই ভিডিওগুলো আসছে, পুলিশদের উপর যেভাবে তাদের কাজে বাধা সৃষ্টি করছে, বিভিন্নভাবে তাদেরকে গাইড করছে, এটা হওয়ার কথা নয়। তো যেহেতু আমরা গণতন্ত্রের পথে
এগিয়ে যাচ্ছি, আমরা একটা ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছি, তো আমরা আশা করি যে নির্বাচিত সরকার আসলে পরে এটার পরিস্থিতিটা আরো অনেক ভালো হবে, আমরা বিশ্বাস করি। আরেকটা জিনিস না বললেই নয়, আমি আবারও জোরালোভাবে বলছি, এই যে কেউ বলছে না যে ইনক্লুসিভ ইলেকশন দরকার, অন্তর্বর্তীমূলক ইলেকশন দরকার, কাউকে বাদ দিয়ে যদি আপনি একটা ইলেকশন করে ফেললেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে যারা সরকার চালাবে, যারা আসবে, তারা কি সুন্দরভাবে চালাতে পারবে? এই যে একটা, আমি ব্যবসায়ী হিসাবে আমার শঙ্কা, আমি নিজে পার্সোনালি আর কোনো ইনভেস্টমেন্টে ওইভাবে যাচ্ছি না, বিকজ অফ কি হয় দেখি বাংলাদেশে ইনভেস্টমেন্ট থমকে গেছে, বিকজ অফ আপনি দেখেছেন বিগত সরকারের যারা কিছুদিন আগে লকডাউন এই সময়টা কি অবস্থা হয়েছিল। তা আমরা কি এর আগেও আওয়ামী লীগের, আমরা বিরোধী দলে যখন ছিল বা যারা সরকারের বাইরে ছিল, তাদের যে রাজপথে ভূমিকা দেখছি সেটা কিন্তু শঙ্কিত করে। দিনের পর দিন হরতাল, জ্বালাও পোড়াও সব কিছু মিলে তো একটা বিশাল জনগোষ্ঠীকে ইলেকশনের বাইরে রাখা হলো। সেই বিষয়ে দেখলাম যে আমাদের দেশের ব্যবসায়ীরা যারা সুবিধা নিয়েছে ওই সময়ে, যারা সব সময় কোনো না কোনো দলের সুবিধা নিয়ে দালালি করে, আমি রীতিমতো দালালি করে যারা একটা বিত্ত বৈভব করেছে, তারা কিন্তু কথা বলছে না, তাদের কিন্তু সমস্যা হবে না। সমস্যা হচ্ছে আমরা যারা প্রান্তিক জনগোষ্ঠী আছি, প্রান্তিক ব্যবসায়ীরা আছি, আমাদের যে এখন দারিদ্র্য সীমার নিচে চলে গেছে অনেক লোক, আমাদের বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সেই ইন্ডাস্ট্রিতে বহু মানুষ বেকার, যেটা নিয়ে জোরালো ভূমিকা রাখা হচ্ছে না। এই যে একটা দেশকে অস্থিতিশীল করে রাখা হয়েছে, এখন আমরা একটা ইলেকশনের দিকে যাচ্ছি, সেই ইলেকশনে এখনও মাঠ পর্যায়ে আপনি কথা বলে দেখেন যে সেই ইলেকশন নিয়ে অনেকে শঙ্কিত হবে কি হবে না। হ্যাঁ, এখন সংখ্যা অনেকখানি কমছে না? কিছুটা কমেছে, আমরা শঙ্কা তো রয়ে গেছে। তারপর আমরা দেখলাম যে তারেক জিয়া সাহেব এসছেন দেশে, আসার পরে তার উপর যে একটা মানুষের আস্থা, দেখেন শূন্যতা, যে প্রত্যাশা তৈরি হয়েছে, একটা আস্থা যে উনি এসছেন, মানুষের যে বিশাল একটা মানুষের যে ওয়েলকাম জানিয়েছে তাকে, সে কি আসলে ভালোভাবে কাজ করতে পারবে যদি ক্ষমতায় আসেন উনি? জানি না ইলেকশনে কি হবে, কিন্তু ওনাকেও আমরা বলবো, আমি যে পার্সোনালি ওনাকে আমরা যখন দেখেছি যে 2001 ইলেকশনের মাধ্যমে বিএনপি যখন সরকার গঠন করে, অনেক প্রত্যাশা ছিল ওনার উপরে আমাদের। তখন তো আমরা আসলে যে কোনো কারণেই হোক, রাজনৈতিক অজ্ঞতা বলেন, রাজনৈতিক বিভিন্ন শূন্যতা যাই বলেন না কেন, ওইভাবে উনি সাকসেসফুল হতে পারেন নাই বলে কিন্তু ধারাবাহিকভাবে আজকে দীর্ঘদিন আমরা গণতন্ত্রহীন ছিলাম। এখনও যদি আমরা আরেকজনকে বাদ দিয়ে ইলেকশন হয়ে যায়, সেটাও তো গণতান্ত্রিক চর্চাটা পুরোপুরি হলো না। সেটা জনগণকে ছেড়ে দেওয়া উচিত ছিল, যে জনগণ যাকে চুজ করবে। কিন্তু কথা হচ্ছে যে উনি যেহেতু 17 বছর একটা পৃথিবীর অনেকটা বিগেস্ট দেশে ছিলেন, লন্ডনে ছিলেন, সেই লন্ডনের জীবনযাত্রা, লন্ডনের সব কিছু, আমার বিশ্বাস যে উনি একটা সিস্টেমটাও রপ্ত করেছেন। ওনার কথাবার্তা এখন দেখতে পাচ্ছি অনেক পরিশীলিত, অনেক মার্জিত, অনেক অসাধারণ লাগছে। কিন্তু সেটা উনি যখন যদি সরকার গঠন করে, তখন কি তার আবার সেই আগের মতো চাটুকার বেষ্টিত বা সুবিধাবাদীরা তাকে আবার ঘিরে ফেলবে কিনা, এটা নিয়ে আমি পার্সোনালি একটু শঙ্কিত। কিন্তু উনি যেভাবে প্রথম দিন থেকেই ওনার মায়ের মৃত্যুতে যে ধরনের ভূমিকা উনি রেখেছেন, যেভাবে মানুষকে উনি সবাইকে অ্যাকসেপ্ট করছেন প্রত্যেকটা দলমত নির্বিশেষে, সেটা যদি কন্টিনিউটি থাকে, যদি বিভাজনটা না থাকে, আমার বিশ্বাস যে উনি সত্যিকার একটা গণতান্ত্রিক ওয়েতে আমাদের রাষ্ট্রকে নিয়ে যাবেন, যেটা সারা বিশ্বে, আমাদের ভারতে যে বহুমাত্রিক গণতান্ত্রিক চর্চা আছে, যে দেশে উনি দীর্ঘদিন ছিলেন সেখানে আছে, সেই রকম একটা দেশের গণতান্ত্রিক চর্চায় উনি নিয়ে যাবেন। এবং উনি একটা সিস্টেম, সত্যিকার একটা সিস্টেম তৈরি করবেন, যেখানে লাল ফিতা, যেটা আমি বারবার বলে আসি, লাল ফিতার দড়িতে থাকবে না। প্রতি বছর ইলেকশন নিয়ে যেন আমাদের ম্যানিপুলেট করতে না হয়, যখন যে দলে থাকবে সেই ইলেকশন নিয়ে ম্যানিপুলেট করবে, তার মতো করে সরকার গঠনের চেষ্টা করবে। সেখানে পুলিশ থাকবে রাষ্ট্রের, পুলিশ কোনো দলীয় পুলিশ থাকবে না, আইন শৃঙ্খলা বাহিনী থাকবে রাষ্ট্রের। এবং বিচার ব্যবস্থাটাকে এমন ঢেলে সাজাবেন যে কোনো একটা গোষ্ঠী যাতে কুক্ষিগত করতে না পারে, তার অনুগত বলেই তাকে ওই চেয়ারে দিতে হবে, তার অনুগত বলেই তাকে ওইখানে দিতে হবে, আবার সে আমার মন মানসিকতার না, কিন্তু হি ইজ ভেরি প্রিন্সিপাল গাই, তাকে ওখানে রাখা যাবে না। এইটা না করে যদি সবাইকে, দেশের নাগরিককে তার দলের লোক মনে করেন বা তার লোক যদি মনে করেন, উনি যদি সত্যি যদি উনি যেইভাবে উনি প্রথম দিন থেকে ওনার অ্যাটিটিউড বলেন, বিহেভিয়ার সব কিছু করে আসছেন, সেটা যদি প্রতিফলিত হয় পরবর্তীতে উনি ক্ষমতা আসার পরে, তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশ একটি ভালো জায়গায় যাবে। নির্বাচনের পরে যে সরকার আসবে, সেই সরকারের কাছে ব্যবসায় এবং অর্থনৈতিক ক্ষেত্রে কোন কোন সংস্কারগুলোর ক্ষেত্রে আপনারা মানে চান, কিংবা
কোন কোন বিষয়গুলোতে আপনারা পরিবর্তন চান আসলে? আমি আরেকটা জিনিস বলবো, এই যেটা পরিবর্তন না, অর্থনৈতিক যে ক্ষেত্রে, বিগত ব্যবসা বাণিজ্যের সরকারের অনেক ক্ষেত্রে। উল্লেখযোগ্য অনেক ভালো দিক আছে, আমরা আলোচনা করছি না, সেই ভালো দিককে যদি কন্টিনিউটি করেন, আরো ভালো কিছু ওনার দায়িত্ব নিয়ে যে ইনভেস্টমেন্ট, বিদেশি ইনভেস্টমেন্ট আনার জন্য যা লাগে, উনি যদি সত্যি সত্যি এগুলো করেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সবার আগে ইম্পর্টেন্ট এটা। এবং প্রথম কথা হচ্ছে শাসন ব্যবস্থা, যেটা আপনার বিচার বিভাগটাকে এমনভাবে করা যায় আমরা যদি বিচার পেতে পারি। আমি কিন্তু বিচারহীনতার দেশে আছি, আমরা বিচার পাচ্ছি না। বিচারের নামে যে প্রহসন চলছে আদালতগুলোতে, বিচার পেতে হলে যে আমাকে অনেক বিচার যে এত এক্সপেন্সিভ, এবং বিচার পাওয়ার, ন্যায্যতা পাওয়ার যে কঠিন জায়গা, সেখান থেকে সাধারণ মানুষ যাতে বিচারের উপর আস্থা রাখতে পারে, এই দেশের বিচার ব্যবস্থার উপরে, এবং সেটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় জুডিশিয়ালিটা, সেই ব্যাপারে উনি যদি কন্টিনিউটি রাখেন, এবং যদি উনি সত্যি সত্যি একটা বিচার বিভাগকে স্বাধীন স্বতন্ত্র করে সত্যি সত্যি একটা বিচারের আইনের শাসন বাস্তবায়ন করতে পারেন, পাশাপাশি ল অ্যান্ড অর্ডারটা যেটা, সেটা হচ্ছে যে আমরা যে অসহিষ্ণুতার যুগে আছি, আপনি দেখবেন প্রতিদিন রাস্তায় বের হলে সারাদিনই আমরা ঝগড়াঝাটির মধ্যে আছি, কেউ কাউকে সহ্য করতে পারছি না। সেইখানে একটা যাতে আমরা নিজেরা যাতে কোনো আইন তুলে দিতে না পারি, সেই ব্যাপারে উনি যদি কঠিন পদক্ষেপ নেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে মানে এডুকেশন সেক্টরে যে নৈরাজ্য চলছে, আমরা বলবো যে বহু ভাগে আমরা বিভক্ত। আপনি দেখবেন যে যেটা এই যে আমাদের 55 বছরে আমাদের জাতিকে এমন ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে, যে এই বিভক্তি দূর করে আমরা যে একটা জাতীয় ঐক্যে পৌঁছাতে পারবো। হ্যাঁ, আপনার একটা মতামত আমি পছন্দ নাও করতে পারি, কিন্তু আমি টলারেট করতে পারছি না, কিন্তু ন্যাশনাল একটা ইস্যুজ আছে যেটা আমরা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করতে পারি, প্রাইমারি থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা কারিকুলাম যাতে এমন করা হয় যেটা শুধু রাষ্ট্রেরই কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী যাতে সুবিধা মানে না নিতে পারে সত্যিকারের। হ্যাঁ, সরি, আপনি একটু থামাই দেন। আপনি বলছিলেন যে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যে বিদেশি বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় সেই পরিবেশটা মানে উন্নয়ন করা, কিন্তু আমরা তো জানি যে বিদেশি বিনিয়োগকারীরা তো তখনই আকৃষ্ট হবে যখন দেশীয় বিনিয়োগকারীরা তখন তাদের ইনভেস্ট করবে, কিংবা তারা যখন ভালো থাকবে। তো এখন কথা হচ্ছে যে সামনে যে নির্বাচন হচ্ছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে আপনারা তো মাঝখানে অনেক দিন অনিশ্চয়তার কারণে আপনারা নতুন করে ব্যবসা বাণিজ্য এক্সপানশন করেন নাই। তো সামনে নির্বাচন হওয়ার পরে আপনারা আসলে কতখানি মানে এই ক্ষেত্রে কতখানি অগ্রসর হবেন? বা দেখেন, ওই আমাদের দেশে হয়েছে কি, তেলে মাথায় তেল দেওয়া হয়। আমরা বাংলাদেশে শিল্প নীতি এখন পর্যন্ত করা হয় নাই। আপনি দেখবেন মুষ্টিময় কিছু লোকের কাছে পুরো রাষ্ট্রের শিল্পটা তাদের ইয়েতে মানে বন্দী হয়ে আছে, তাদের মতো করে তারা কুক্ষিগত করে রাখছে। ব্যাংকিং ব্যবস্থাটা শুধু তাদের জন্য, ব্যাংকিং নৈরাজ্য হয়েছে শুধুমাত্র এই গুটি কয়েক শিল্পপতি, তাদের মতো করে তারা সব ব্যবসা তাদের দরকার হয়। শিল্পনীতিটা না করার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো যে বড় হবে সেই পথ বন্ধ হয়ে গেছে। এখানে আপনার লাইনঘাট আছে, আপনার সুবিধা আছে, আপনি এই ব্যাংকের ডিরেক্টর, আপনি ওই ব্যাংক থেকে লোন নিচ্ছেন মেকানিজম করে, আপনি একটার পর একটা শিল্প করছেন, যে শিল্পের আসলে আমাদের ব্যালেন্স হচ্ছে না। শিল্পনীতি বলতে আপনাকে মিনিমাম ক্ষুদ্র শিল্পদেরকে, মাঝারি শিল্পদেরকে আপনাকে একটা নিশ্চিত করতে হবে তাদের একটু বৈষম্যের কথা বলছেন। অফকোর্স এইটা সবচেয়ে বড় বৈষম্য, যে কিছু সেক্টর ভালো বাড়তি সুবিধা পাচ্ছে, কিছু সেক্টর সেটা তো বাড়তি সুবিধা পাচ্ছেই পাচ্ছে না। না। আবার বড় যেমন একটা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সুরক্ষার জন্য কোনো নীতি বাংলাদেশে হয় নাই। আপনার মনে চাইলে আপনি বড় একটা শিল্প গোষ্ঠী, আপনার কাছে টাকা আছে, আপনি চাল প্যাকেট করে চালের হাজার হাজার কোটি টাকা মানে তাদেরকে সুরক্ষা দেয়া হচ্ছে না। আমি একটু বলি, আমি একটু আপনি মাঝে বলতে পারবো না। ধরেন একটা বড় এক্স কোম্পানি, তার কাছে অনেক টাকা আছে, সে বাজার থেকে সিজনের সময় সব চাল কিনে গোডাউন করে ফেললো, এবং সে সুবিধা মতো চাল বিক্রি করলো। সেই চালে একটা বিশাল মুনাফা উনি করলো, ব্র্যান্ডিং করলো কর্পোরেটের মতো করে, চাল ডাল তেল সব কয়েকটা গোষ্ঠীর কাছে ব্যবসা চলে গেছে। এই গোষ্ঠীগুলো ফুলে ফেপে এত বেশি বড় হয়েছে যে তাদেরকে সরকারও কন্ট্রোল করতে পারে না। তো সেইখানে কেন হয়েছে? কারণ ওরা সরকারি সুবিধা নিয়েই রাজনৈতিকভাবে দালালি করেই কিন্তু তারা তাদের ব্যবসা দিনের পর দিন বড় করছে। সেইখানে আমরা বলেছি, দেখবেন আপনি কিছু বড় কোম্পানি, তারা আমাদের সময় কিন্তু শেষের দিকে, আমি সেই বড় কোম্পানিগুলো কিন্তু তারা এই যে মুড়ি মোয়া বানাইতে হবে, এই যে প্রান্তিক জনগোষ্ঠীর ব্যবসাগুলো তারা প্যাকেজিং করে তাদের মতো করে তারা নিয়ে যাবে। তারা এক্সপোর্টের নামে যে নৈরাজ্য করছে, এক্সপোর্টের নামে ইনসেন্টিভ খাচ্ছে, আবার লোকাল মার্কেটে তারা কম্পিটিটিভ
মানে কম্পিটিটিভ ব্যবসায়ীদেরকে মানে খুব ক্ষতিগ্রস্ত করছে। তো সেখানে আমরা বলবো যে সরকারি প্রথম আসুক, তারা যেন একটা শিল্পনীতি করে। শিল্পনীতি করলেই দেখবেন যে দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা তাদের ব্যবসা বাড়বে এবং সমাজে কিন্তু এটা প্রতিফলন আপনি পাবেন। তারপরে দেখবেন সমাজে ইনভেস্টমেন্ট, আমাদের দেশে ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্টরা ইনভেস্টমেন্ট করবে। কিন্তু ইনভেস্টমেন্ট যদি কক্ষিগত 20-25 জনের কাছে চলে যায় এবং তারাই সব ব্যাংক কক্ষিগত করে রাখবে, তারাই সব ইন্স্যুরেন্স কক্ষিগত করে রাখবে, তাহলে আমাদের দেশের সামনে বিপদ আছে, সামনে কঠিন বিপদ আছে, সেটা চিন্তাও করতে পারবেন না। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।